দেড় মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রিমান্ডের মধ্যে বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে যেই ভাষায় গালিগালাজ করা হয়েছে, কোন ভদ্র মানুষের জবান থেকে সেই শব্দ উচ্চারিত হতে পারে না। বাংলাদেশের ওলামায়ে কেরাম অনেককেই জেলখানায় বন্দী করা হয়েছে এবং তার পরবর্তীতে একটা সময় কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 18 মাস এরকম হওয়ার পর অনেকে জেল থেকে মুক্তি পেয়েছেন। দর্শক, আলেম ওলামাদের সাথে জেলখানায় কি ঘটেছিল বা কি ঘটে, ওখানকার আলেম ওলামাদের সাথে তারা কি পরিমাণ ব্যবহার করে, তাদের সাথে কি ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে, তাদেরকে কি আদৌ কি আলেমের সম্মানে ওইখানে রাখে নাকি না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তা নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন মজলুম আলেম দিন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। দর্শক, ওনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে যে জেলখানার যে একটা অবস্থা, জেলখানায় আলেমদের সাথে কি পরিমাণ ব্যবহার করা হয়, আলেমদেরকে কতটুকু সম্মানে রাখা হয়, তা নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন জুনায়েদ আল হাবিব সাহেব। দর্শক, চলুন ওনার মুখ থেকে আমরা শুনে আসি জেলখানার করুণ ইতিহাস। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রিমান্ডের মধ্যে বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে যেই ভাষায় গালিগালাজ করা হয়েছে, কোন ভদ্র মানুষের জবান থেকে সেই শব্দ উচ্চারিত হতে পারে না। 1.5 মাস রিমান্ডে যে নির্যাতন করেছেন, জানি না নেতৃবৃন্দ আমাকে সময় দেবে কিনা। আমি যে নির্যাতনের ইতিহাস এখন বলতে শুরু করলে রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। মৌলানা আজিজুল হক ইসলামী আপনাদের সামনে বসে আছেন, তার হাতের পায়ের নখ একটাও রাখে নাই, প্লাস দিয়ে থেকে উঠাই ফেলছে। এখন হয়তো এই মজলিসে আরো থাকতে পারেন উলামায়ে কেরাম। চট্টগ্রাম কোর্টে হাজিরা দিতে যায়, হাত পাও ভাঙ্গা, চিরকালের জন্য পঙ্গু করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? যেই মামলায় 19 মাস জেল খাটলাম, যেই মামলায় একজন 2 বছর জেল খাটতেছেন, সেই মামলায় দলে দলে বিরোধী দলীয় নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে, 1 মাসের মাথায় তাদেরকে জামিন দিয়েছেন। গত কয়েকদিন আগে কোরবানির গরুর বাজারে গেলাম, ট্রাকে আইন না গরু নামাইতেছে। তা আমি গরুর গাড়ির দিকে তাকিয়ে আছি, আমাকে একজন জিজ্ঞেস করে, হুজুর কি দেখেন? আমি বললাম যে আমাদেরকে ওই কাশিমপুর আর কেরানীগঞ্জ কারাগার থেকে যে কোর্টে হাজির করা হতো, গুরুকে যে গাড়ি দিয়ে আনছে, গাড়িটা এর চাইতে ভালো ছিল না খারাপ ছিল সেটা দেখতেছি। গরুর বাজারে গরু যেই গাড়ি দিয়ে হাজির করা হয়েছে, এর চাইতে খারাপ গাড়ি দিয়ে আমাদেরকে আনা হতো। আজকে হযরত মাওলানা মামুনুল হক যে সমস্ত মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলা জামিনযোগ্য। যেই মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই মামলা আজকে এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে তাকে বিনা শর্তে ছেড়ে দেওয়া দরকার। গত কয়েকদিন আগে প্রশাসনের একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন, ফোন করে খুব সুন্দরভাবে বলতেছেন, হুজুর একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করেছি। জি বলেন, কি সুসংবাদ? বলে মুফতি মুনির হোসেন কাসেমি সাহেবের জামিন হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আরেকটা সুসংবাদ হলো নূর হোসেন নুরানি সাহেবের মামলা জামিন হওয়ার পরে কাগজপত্রের যে গাফলা ছিল এগুলি সব ক্লিয়ার, উনি কালকে পরশু বের হয়ে যাবেন। পরের দিন তার জামাই আমাকে জেল গেট থেকে ফোন করে বলল 4টা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। মুফতি মুনির সাহেবের মামলায় নতুন করে আরেকটা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এই এখনই সংক্ষেপ কি কর, নতুন করে আরেকটা মামলা দিয়ে আটকানো হয়েছে, সেই মামলা জামিন হয়েছে। আরেকটা মামলা দিয়ে তাকে মুন্সিগঞ্জের বর্তমানে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হয় আমরা সবচাইতে বড় লাওয়ারিস। আমরা কি এই দেশে মামুর বাড়ির বাঁধেন না? ঘুমাই গেছেন আপনারা? আমরা কি এই দেশের ঘর জামাই? জি, আমরা দেশের ঘর জামাই নয়, আমরা দেশের বাঁধন নয়, আমরা বন্যার পানিতে এই দেশে বসে আছি নাই। যারা বাংলাদেশের রাস্তাঘাট অবরোধ করে তাদের যেমন 2টা হাত, আমাদেরও 2টা হাত।
কার কতটুকু জনপ্রিয়তা, জনসমর্থন, এটা আমাদের অন্তত জানা আছে। আজকে আমাদেরকে অনেকে বলে আমরা বিষ খেয়েছি। হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়েছিল, আপনারা কেউ জানেন না তো? জি, হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়ে হজম করেছেন। আমরা যদি বিষ খেয়ে থাকি, আমরাও সেই বিষ হজম করেছি। বাংলাদেশের যেখানে আমরা যাব সেখানে আমাদেরকে ফুলের মালা দেওয়া হয়, তোমরা যেখানে যাও সেখানে জুতার বাড়ি দেওয়া হয়, জুতার বাড়ি দেওয়া হয়। তোমাদের ইতিহাস জুতা খাওয়ার ইতিহাস। বাংলাদেশের সামনে কোথাও বের হবে, গালে গালে জুতা পড়বে, গালে গালে জুতা পড়বে। মুসলমান ভালো করে শুনে রাখবেন, মাওলানা মাহমুদুল হক মুফতি মনির হুসাইন আজকে জেলখানার ভিতরে আছে। বাংলাদেশে তারা যদি মুক্তি পাবে, ঢাকা শহর রাজপথ অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 21টা পয়েন্ট লিখছিলাম, 21টা, একটা বললাম আর বাকি আরো এই 18টা বাকি রয়েছে। শেষটা বলতে চাই, বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে দেশের আলেম উলামা ইকরামকে হেনস্থা করা হচ্ছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ঐক্য হয়েছেন। এই দেশে যখন তসলিম নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে জাতি। শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন। যখন এই দেশে শাপলা চত্বরে নাস্তিকার মুক্তাদরা দেশের মানুষকে নাস্তিক বানাইতে চাচ্ছে, শাপলা চত্বরে আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে ঐক্য হয়েছে। যখন ভারতীয় আগ্রাসনের মাধ্যমে দেশের মানুষকে গোলাম বানাইতে চাচ্ছে, আল্লামা জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আজকে মুসলিম উলামা ইকরামকে কারাগারে রেখে এই দেশের ইসলামী আন্দোলনকে যারা নস্যাৎ করতে চায়, এই দেশের ইসলামকে যারা বিদায় করতে চায়, এই দেশে যারা উলামা ইকরামের উপর নির্যাতন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যের দামামা বেজে উঠেছেন। স্টেজে বসে আছেন মহিবুল্লাহ বাবনগরী। আপনারা কি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত? দর্শক, এই ছিল আপনাদেরকে দেখানো আমার ভিডিও, যে আলেমদেরকে জেলখানায় কি পরিমাণ কষ্টে থাকে এবং তাদের মনের চাপা কথাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।